মিস্টার এক্সের নিথর দেহের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ক্লাইন মোরেত্তি। যুদ্ধের দামি জিনিসগুলো নিজেই লুটে নেওয়ার ইচ্ছাটা কোনোমতে চেপে গেল সে। রেথ সেনরকে ডেকে 2 পা এগোতে বলল এবং সেই রুবি আংটিটা তুলে নিতে বলল। এভাবে যদি মিস্টার এক্স কোনো ভয়ঙ্কর অভিশপ্ত জিনিস সাথে রাখত, তবে তার নেতিবাচক প্রভাবটা এই পুতুলের ওপরই পড়ত। ক্লাইন মোরেত্তির নিজের কোনো ক্ষতি হতো না। আংটিটা 48 পাউন্ড নগদ টাকা আর তামাক ভরা একটা সাধারণ পাইপ হাতে নিয়ে সেনর ফিরে এল। সব মিলিয়ে এইটুকু? অরোরা অর্ডারের একজন অরেকলের কাছে মাত্র এইটুকুই? ক্লাইন মোরেত্তি অবাক হল। প্রায় মুখ ফসকে তাকে কিপটে বলে ফেলেছিল সে। দ্রুত নিজেকে সামলে নিল সে। যুক্তি দিয়ে নিজেকে বোঝাল এমনটা হওয়াই খুব স্বাভাবিক। মিস্টার এক্স একজন ট্র্যাভেলার, সে অন্যদের বিয়ন্ডার ক্ষমতা রেকর্ড করতে পারত। তাকে সর্বগুণে গুণী মানা হয়। সে যদি অন্য কোনো জাদুকরী জিনিস বহন করত, তবে সেগুলো রেকর্ড করে নিজের কাছে রাখার চেষ্টা করত, যাতে নিজে সেগুলো ব্যবহার করে সুবিধা পায় কিন্তু ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকে। এভাবে সে নিজেকে অকালে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারত। এই চিন্তা অনুযায়ী আংটিটার প্রভাব সম্ভবত প্যাসিভ বা কোনো বিশেষ ঘটনায় সক্রিয় হওয়ার মতো। মাথায় এই বুদ্ধি নিয়ে ক্লাইন মোরেত্তি আলতো করে মাথা নাড়াল। সে সেনরকে মিস্টার এক্সের চূর্ণ বিচূর্ণ মাথাটা বহন করতে এবং নিজের বশে নিয়ে কুয়াশার ওপরের সেই জগতে ফিরে যেতে বলল। দ্য ফুলের আসনের পেছনে বসে আর কোনো কিছুর ভয় রইল না তার। সে সরাসরি সেই রুবি আংটিটা হাতে নিল এবং এই জাদুকরী জিনিসের আসল প্রভাব বুঝতে ডিভাইন করল। আংটিটার নাম ফ্লাওয়ার অব ব্লাড। এটি ব্যবহারকারীকে নিজের শরীর আরও গভীরভাবে নিয়ন্ত্রণ করতে দেয়। যতক্ষণ না কেউ সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে বা পুরোপুরি শুদ্ধ হয়ে নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে, ততক্ষণ সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এটা যেন এক সহজাত প্রবৃত্তি, একটা প্যাসিভ এফেক্ট। মনে হল ডেথ নেল দিয়ে শেষ আঘাত হানার সিদ্ধান্তটাই সঠিক ছিল। যদি আমি পুরো শক্তি দিয়ে আঘাত না করতাম, তবে মিস্টার এক্স হয়তো সত্যিই মরত না। সে তীব্র যন্ত্রণা সহ্য করে নিজেকে জাগিয়ে তুলত আর ম্যারিওনেটিস্টের নিয়ন্ত্রণ থেকে পালিয়ে যেত। তার শারীরিক শক্তি কম, আর সে যে মূলত স্পেলকাস্টার, সেই দুর্বলতার কথাও ক্লাইন মোরেত্তি মাথায় রেখেছিল। এই আংটিতে কিছুটা হলেও মাংসের জাদু আছে। এটা বেশ কাজের। ক্লাইন মোরেত্তি রুবি আংটিটা হাতে নিয়ে টেবিলের কোনায় টোকা দিল। মনে মনে বিড়বিড় করল সে। এরপর সে ফ্লাওয়ার অব ব্লাডের নেতিবাচক প্রভাব খোঁজার চেষ্টা শুরু করল। প্রায় 1 মিনিট পর ক্লাইন মোরেত্তি চোখ খুলল এবং স্বপ্ন থেকে বেরিয়ে এল। আরে, এটা কি? অদ্ভুত এক মুখভঙ্গি করে সে বিড়বিড় করল। স্বপ্ন দেখার সময় ডিভাইন করে সে ফ্লাওয়ার অব ব্লাডের নেতিবাচক প্রভাবটা বুঝতে পেরেছে। এর মধ্যে কোনো নিয়ম নেই। এটা যে কোনো সময় ব্যবহারকারীর সমস্ত বিচার বুদ্ধি আর চিন্তা করার ক্ষমতা কেড়ে নিতে পারে। দারুণ! এটা একদম ট্রু ক্রিয়েটরের মতোই। ক্লাইন মোরেত্তি দাঁত চেপে রাগ করল। এমন একটা নেতিবাচক প্রভাব, মানে আংটিটা কোনোভাবেই ব্যবহার করা সম্ভব না। আগের দৃশ্যটা মনে করে ক্লাইন মোরেত্তি মজার আর রাগী গলায় নিজে নিজে বলল, মিস্টার এক্স সাহস করে এমন একটা আংটি পরে থাকত? ঠিক, যারা ট্রু ক্রিয়েটরকে বিশ্বাস করা শুরু করে, তাদের তো কোনো চিন্তাশক্তি এমনিতেই থাকে না। তেমন কারো ক্ষেত্রে আংটিটা পড়লে খুব একটা ক্ষতি হতো না। বিচারবুদ্ধি হারিয়ে ফেলা মানে আর কাউকে হঠাৎ আক্রমণ করা না, বরং সে খুব জড়ো আর বোকা হয়ে যায়, শুধু সহজাত প্রবৃত্তিতে কাজ করে। যাক বাবা, ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সিদ্ধান্ত নিল ফ্লাওয়ার অব ব্লাডকে আবর্জনার স্তূপে ফেলে দেবে আর এটা নিয়ে মাথা ঘামাবে না। তার মতে এটা এমন একটা বাজে জিনিস যা নিজে ব্যবহার করা যায় না, আবার অন্য কেউ কিনতেও চাইবে না, যদি না সে সেটা অরোরা অর্ডারের কাছে বিক্রি করে। তবে সেটা করলে শুধু ট্রু ক্রিয়েটরই খুশি হতো। ঠিক সেই মুহূর্তে আর চোখে সে তার পাশে দাঁড়িয়ে থাকা সেনরকে দেখল। ক্লাইন মোরেত্তি উৎসাহে হাততালি দিল। কেন যে আগে এই কথা মাথায় আসেনি? আমি নিজে ব্যবহার করতে না পারলেও আমার পুতুল তো এটা ব্যবহার করতে পারে। সে তো মৃত আর আমার সব নির্দেশ পালন করে। তাকে তো আর চিন্তা করতে হয় না। অ্যাডমিরাল অফ ব্লাড, ফ্লাওয়ার অব ব্লাড, এরা একে অপরের জন্য তৈরি। সেনর মৃত হওয়ায় শরীর আর নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু আমি তো সেটা দিচ্ছি। এভাবে কোনো লড়াইয়ে হাত পা হারিয়ে ফেললে বা সময়মতো রেত হতে না পারলেও সে নিজেকে ঠিক রাখতে পারবে। অবশ্য পুতুলের জন্য সেটা জরুরি না, কারণ এতে তার স্বভাবের কোনো পরিবর্তন হয় না। আসল লক্ষ্য হল বাড়তি মাংসের জাদুকরী ক্ষমতা পাওয়া। কয়েক সেকেন্ড পরেই ক্লাইন মোরেত্তি খুশি মনে সেনরকে রুবি আংটিটা কুড়িয়ে নিতে এবং তার বাম হাতের তর্জনীতে পড়তে বলল। এটা করার পর ক্লাইন মোরেত্তি সেই রেতকে সোনার কয়েনের কাছে ফেরত পাঠাল এবং নিজের বাম হাত উপরে তুলল। সে ক্রিপিং হাঙ্গার থেকে সেই ইন্টারোগেটরকে মুক্তি দিতে চাইছিল। অনেক দিন আগে করা একটা প্রতিশ্রুতি ছিল এটি। ক্রিপিং হাঙ্গার পাওয়ার সময় যে শেষ আত্মাটা আটকে ছিল,
এটা সেটাই। এখন তাকে মুক্ত করার সময়। ঝাপসা এক ঠান্ডা বাতাসের মাঝখান থেকে ব্রোঞ্জ টেবিলের পাশে একটা অস্পষ্ট আত্মা দেখা গেল। লোকটা নৌবাহিনীর পোশাকে, বয়স ৩০-এর কোঠায়, কমান্ডার পদের। তার যন্ত্রণাক্লিষ্ট আর বিভ্রান্ত মুখে বাদামি দাড়ি। তোমার নাম কি? কিলাঙ্গোস তোমাকে কিভাবে মেরেছিল? গম্ভীর গলায় ক্লাইন মোরেত্তি জিজ্ঞেস করল। লোকটা সম্বিত ফিরে পেয়ে উত্তর দিল, আমার নাম অ্যান্ডি হেইডেন, এনম্যাটের দ্বিতীয় সঙ্গী। সমুদ্রে এক লড়াইয়ে আমি মারা যাই। না, আমি সাথে সাথে মারা যাইনি। তোমার সেই গ্লাভসে ঢোকার আগে এক ফেসেশিয়ান আমাকে ধরে ফেলেছিল। কিলাঙ্গোস নামে কাউকে আমি চিনি না, তার কথা শুনিনি কখনো। এই ইন্টারোগেটর তো কিলাঙ্গোসের ক্রিপিং হাঙ্গার পাওয়ার আগেই গ্লাভসের ভেতর আটকে ছিল। সাইকিক পিয়ার্সিং খুব কাজের জিনিস, তাই সে ওটা বদলায়নি। ক্রিপিং হাঙ্গারের আগের মালিক কে ছিল কে জানে। ক্লাইন মোরেত্তি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, তোমাকে যে ফেসেশিয়ান ধরেছিল সে কে? তাকে দেখতে কেমন? অ্যান্ডি হেইডেন গম্ভীরভাবে চিন্তা করে বলল, তার নাম জানি না, শুধু মনে আছে তার কাঁধে ক্যাপ্টেনের ব্যাজ ছিল। তার নাকটা বড় আর মনে রাখার মতো ছিল। চোখগুলো নীল, চুল সোনালি রঙের কাছাকাছি। সে প্রায় ২ মিটার লম্বা। এমন ফেসেশিয়ান তো অনেক আছে, ক্যাপ্টেনের পরিচয় বাদে। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি কোন সালে মারা গিয়েছিলে? অ্যান্ডি হেইডেনের শরীর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। শেষমেশ সে বলল, ১৩৩৮ সালে। সেটা তো ১২ বছর আগের কথা। হোম, ভাইস অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোস ১০ বছরেরও কম সময় আগে বিখ্যাত হয়েছে। সেই ক্যাপ্টেন হয়তো এখন অ্যাডমিরাল হয়ে গেছে। ক্লাইন মোরেত্তি আলতো করে মাথা নাড়াল আর বুঝতে পারল অ্যান্ডি হেইডেনের শেষ ইচ্ছা কি সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছে। যাকগে, মুক্তি দেওয়াটাই তো ভালো কাজ। ক্লাইন মোরেত্তি দ্রুত এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল এবং গেরম্যান স্প্যারোকে ডাকল। মিস্টার এক্স, লুইস ওয়েন মারা গেছে, মিস ম্যাজিশিয়ানকে জানিও। তাকে জিনিসটা আর বানান বইটা নিয়ে নিতে বলো। আমার আবার দরকার হলে আমি তার কাছে চাইব। অন্ধকার রাতে গেরম্যান স্প্যারোর আবেগহীন কণ্ঠস্বর ফর্সওয়ালের কানে এসে পৌঁছাল। কুয়াশাচ্ছন্ন দৃষ্টিতে সে সব শুনছিল। খবরটা পাওয়ার অপেক্ষায় থাকলেও এখন শুনে তার বিশ্বাসই হচ্ছিল না। সে সত্যিই সফল হল? ইস্ট বরোয়ের সেই ঝড় কি সেই তৈরি করেছিল? ফর্সওয়াল নিজের হৃদয়ের অস্থিরতা চেপে রাখল। নীরব রাতের সুযোগ নিয়ে সে তার শোবার ঘরে একটা রিচুয়াল করল। কিছুক্ষণ পরেই মোমবাতি আর জাদুকরী জিনিসের সাহায্যে একটা কুয়াশাচ্ছন্ন দরজা তৈরি হল। দুটো জিনিস উড়ে এসে টেবিলে পড়ল। ফর্সওয়াল ভালো করে তাকিয়ে প্রায় চেঁচিয়ে উঠল। দ্রুত হাত দিয়ে মুখ ঢাকল সে। ২ পা পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেল সে। দুটো জিনিসের একটা হল তার লেমানোস ট্র্যাভেলস আর অন্যটা একটা বিভৎস মাথা। তাতে অনেক ফাটল, যেন জোড়া লাগানো হয়েছে। কাঁচের ওপর প্রতিফলিত আলোর মতো চকচক করছিল সেটা। মেডিকেল স্কুলের ছাত্রী আর নামকরা ক্লিনিকে কাজ করার সুবাদে ফর্সওয়াল অনেক লাশ দেখেছে, কিন্তু এমন বিভৎস আর ভয়ঙ্কর মাথা কখনো দেখেনি। নিজেকে সামলে নিয়ে ফর্সওয়াল আবার মাথাটার দিকে তাকাল। লুইস ওয়েনের মাথা বলেই চিনতে পারল সে। অ্যাস্ট্রোলজির মাধ্যমে শেষবারের মতো নিশ্চিত হল সে। এরপর একটু মুখ বাঁকিয়ে বিড়বিড় করল, মিস্টার ওয়ার্ল্ড টার্গেটের মাথা ভেঙে আবার জোড়া লাগিয়েছে। সেই মুহূর্তে ফর্সওয়ালের মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। ঠান্ডা গেরম্যান স্প্যারো টেবিলের সামনে বসে খুব গুরুত্ব দিয়ে রক্তমাখা মাথার টুকরোগুলো জোড়া দিচ্ছে, যেন খুব মন দিয়ে কোনো ধাঁধা মেলাচ্ছে সে। এই ভেবে ফর্সওয়াল শিউরে উঠল। তার মনে হল মিস্টার ওয়ার্ল্ড নিশ্চয়ই মানসিক অসুস্থতায় ভোগা কোনো খুনি। চোখ সরিয়ে সে ২ পা এগিয়ে এল এবং লেমানোস ট্রাভেলস তুলে নিয়ে পাতা উল্টাল। তার দৃষ্টি জমে গেল, কারণ বইটিতে নতুন অনেক বানান যোগ করা হয়েছে, যার বেশিরভাগই বাতাস আর বিদ্যুৎ সংক্রান্ত। সে ইস্ট বরো এর সেই ঝড়ের কথা মনে করল। সে নিশ্চিত হল যে ওটা গেরম্যান স্প্যারো তৈরি করেছে। ফর্সওয়াল দ্রুত লেমানোস ট্রাভেলসের সেই ৩টে পোড়া হলুদ পাতার দিকে তাকাল। সেগুলো খালি। সে দ্রুত অনুমান করল গেরম্যান স্প্যারো নিশ্চয়ই মিস্টার ফুলের সাহায্য নিয়ে ডিমিগড পর্যায়ের বিয়ন্ডের ক্ষমতা রেকর্ড করেছে। বুঝেছি, আমার কাছে যদি টাকা আর সম্পদ থাকে তবে আমি ট্যারট ক্লাব সদস্যদের টাকা দিয়ে অন্য বিয়ন্ডের ক্ষমতা রেকর্ড করতে বলতে পারি। এতে লেমানোস ট্রাভেলস খুব শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু আমার তো অত টাকা নেই। এবার আমি টিচারের কাছ থেকে কিছু পুরস্কার চাইতে পারি। আমি বলতে পারি তার প্রতিশোধ নিতে আমি অনেক বড় মূল্য দিয়েছি। ফর্সওয়াল এটা ভেবে মিস্টার ফুলকে ধন্যবাদ জানাল এবং মিস্টার ওয়ার্ল্ডের কাছে বার্তাটা পৌঁছে দিতে বলল। আমার কাজের কষ্ট অনুযায়ী আমি যথেষ্ট টাকা দিচ্ছি না, তার জন্য দুঃখিত। পুরস্কার পাওয়ার পর আমি ক্ষতিপূরণ দেব। প্রার্থনা শেষে রিচুয়াল শেষ করল ফর্সওয়াল এবং দ্রুত মাথাটা লুকিয়ে রাখল। সেও যদি এটা জানতে পারে তবে সে নিশ্চিত কোনো হরর গল্প বানিয়ে ফেলবে। কাজ শেষ করে ফর্সওয়াল হাততালি দিয়ে আলতোভাবে ভাবল,
ফর্সওয়ালের উত্তর পাওয়ার আগেই ক্লাইন মোরেত্তি বাস্তবে ফিরে এসেছে। সে শুধু একটা অস্পষ্ট মেলি কণ্ঠ শুনতে পেল, তবুও সে ভয়ের একটা তীব্র অনুভূতি পেল। কারণ ডেথ নেল তাকে বাড়তি একটা দুর্বলতা দিয়েছে, মেয়েদের ভয় পাওয়ার প্রবণতা।